গীতার কোন গীতাতে কি লেখা আছে খুব বেশি সবাই জানে না, আমি তো বেশি জানি না, আমি অনেক বছর পড়াশোনা করেছি, বাট ঋগ্বেদে কি লেখা আছে কেউই জানে না। আর বৈদিক সভ্যতা এক্ষুনি যদি বলতে হয়, আমি হলে বলে দেবো 10টা নাম চাইলে একটু 10টা হাত 31, 34, 36 চলছে। খুব কম লোক তারা ম্যাজিক ল্যান্টার্ন দেখতে যাচ্ছে, তারা বাইস্কোপ দেখতে যাচ্ছে, মিনারভাত একটা বাইস্কোপ তো দেখতে যাচ্ছে, নড়ে নড়ে চলে। 40-এর দশকে এটা ফার্ট আপ হয়ে গেল। সেকেন্ড একটা বড় ভূমিকা আছে হিন্দি সিনেমা, শুধু মানুষের কাছে মনোরঞ্জন পৌঁছানো এবং মানুষের কাছে মেমোরি ব্যাংক তৈরি করার জন্য আমি হিন্দি সিনেমাকে এই পর্যায়ে বা হিন্দি গানকে এই পর্যায়ে তুলছি না। এই শুধু সর্বভারতীয় তার একটা কন্ট্রিবিউশনের জন্য আমি তুলছি না। হিন্দি সিনেমা যেটা আর একটা বড় ভূমিকা থেকে গেল, সেটা হচ্ছে বিভিন্ন সংস্কৃতির থেকে তারা তুলে টুকরো তুলে ওটার মধ্যে সংমিশ্রণ করে। এই যে লতা মঙ্গেশকর 34টা ভাষায় গিয়েছে, 34টা ভাষায় গিয়েছে। আমার মনে আছে পুজোর সময় আমরা এমন একটা পর্যায়ে চলে গেছিলাম যে গ্রামাফোন ফোনোগ্রাম কি বলে, একটা গ্রামাফোন এত বড় কি গেছে, রেডিওগ্রাম বলে গেছে, রেডিওগ্রাম এত বড় একটা গাওয়া ছিল। আর তার জন্য সবাই আমার ঠিক কোনো পুজোর করে গাবো না, লতা মঙ্গেশকরের গান, পুজোর গান একটু বোঝা যেত যে বাঙালি স্লাইট গান, একটা দুটো কথা বোঝা যেত, একদম ধরা যেত না, একদম মানে একটা দুটো কথা আছে তা আমারও তার চেয়ে আমি অনেক কথা শব্দের বিকৃত হয়ে যাওয়া। আশ্চর্য এই যে তারা সর্বভারতীয় একটা শুধু নিল না, গ্রহণ করলো না, তাকে আরো উন্নত করলো, তাকে মানুষের কাছে ফিরিয়ে ধরলো। এই একই প্রিন্সিপালে আমাদের, এই একই নীতিতে আমাদের ভারতবর্ষের আগের যে ইউনিটি ছিল। রামায়ণ ছিল একটি জাতক কাহিনী, আপনার বঙ্গোপত্যকার একটি জাতক কাহিনী। জাতক মানে একটি লোক সংস্কৃতি থেকে গল্প, লোকস্মৃতি, সেটা লোক কাহিনী, সেটাকে তুলে নিয়ে বৌদ্ধরা জাতক করলো, জাতক থেকে আরো তার উন্নত করা হলো। আস্তে আস্তে গিয়ে আমরা বিশাল রামায়ণ পেলাম। জাতককে দিয়েছিল রাম সীতা গিয়েছিল হিমালয় দিয়ে, এরা চলে গেল দক্ষিণের দিকে, সবাই ইতিহাসে সব মহাভারত ছিল সুতারদের নাম। সন্ধ্যাবেলা ওই কি বলে আগুন জ্বালিয়ে ঠেকুয়া বানিয়ে রামাহব যখন গাইতো তখনকার জয়, প্রথম নাম জয়, জয় বাড়তে জয় হলো, জয় থেকে গিয়ে হলো ভারত, ভারত থেকে মহাভারত। একটা কমপ্লিট কোলাবোরেটিভ এফার্ট। এই কোলাবোরেটিভ এফার্ট যেটা আমাদের মহাকাব্য গেল, এই একটা বৃহত্তর কোলাবোরেশন নেক্সট কিন্তু আমরা 40, 50, 60, 70 গিয়ে আমরা দেখলাম হিন্দি সিনেমার গান বা বোম্বাই ভিত্তিক গান। আমার হিন্দি সিনেমা বলতে ভালো লাগে না, কারণ সব ভাষায় আছে, সব ভাষায় ঢুকে গেছে, সব কথায় ঢুকে গেছে, সব সুর ঢুকে গেছে, সব সংস্কৃতি ঢুকে গেছে, তার প্রত্যেকটি কালচারাল এক্সপ্রেশন ঢুকে গেছে। এরপরে আমরা চিকেন বাটার মশলার সাথে তন্দুরি খেতেও রাজি আছি, দোসা খেতেও রাজি আছি। ফার্স্ট ইউনিট হয়ে গেল, সেকেন্ড ইউনিটের পর ক্রিকেট আসবে, আইপিএল আসবে, টিভি আসবে, রামায়ণ আসবে, মহাভারত আসবে, দূরদর্শন আসবে, সব আসবে। এগুলো সেকেন্ড পরবর্তীকালে they would wrap up the whole game. So as a core of the unity of India lies the contribution of stalwarts. আর তাদের মধ্যে লিভিং স্টলওয়ার্ট আজকে ধরে রাখা যায় যে পুরো চেঞ্জটাকে 1942-এ তার প্রথম বোধ হিন্দি সং মারাঠি মারাঠি বাবা মারা যাওয়ার পরে মারাঠিতে প্রথম গাইছেন, তারপরে মারাঠিতে চলে গেল বলে উস্তাদ আমানত আলীর কাছে। আমানত আলীর কাছে গিয়ে শাস্ত্রীয় সঙ্গীত একটা বেস করলেন। শাস্ত্র থেকে আমরা বাড়াতে পারবো না, শাস্ত্রীয় সঙ্গীত থেকে বাড়াবার চেষ্টাও করেন। রবি ঠাকুরও চান পুরোটাই রাগের উপর বেস করেছে, কারণ দ্যাট ইজ আর ভোকাবুলারি, দ্যাট ইজ আর গ্রামার, সিনট্যাক্স। তার থেকে ভাববেন যাবো বা কেন, কিন্তু তাকে নিয়ে একটা ভগর পর্যায়ে নিয়ে যাওয়াটা একটু অসুবিধা। এইখানে গিয়ে উনি 42 থেকে 45-এ 48-এ গিয়ে ফার্স্ট মেজর হিট। আচ্ছা, সেখানে ছোট্ট গল্প করে শেষ করতে গেলে আমি করতে আরম্ভ করেছি, আমার প্রেম করতে হবে এখন। সেটা হচ্ছে শশধর মুখার্জি, শহীদ সিনেমার জন্য তার গলা
হ্যাঁ ফিলিস্তানে শহীদ সিনেমা তার গলাটি শুনে বলতো এটা ভীষণ না কেমন একটা গান। হায়দার তিনি তখন তার পৃষ্ঠপোষক ছিলেন, প্রথম পৃষ্ঠপোষক মাস্টার বিনায়ক মারা যাওয়ার পর হায়দার সাহেব বললেন, গোলাম হায়দারকে বললেন, শশধর বাবু আপনি যা বলার বলুন, এই মেয়েটির পায়ে পড়বে ভারতবর্ষ লোকেরা। শশধর জাজমেন্ট ভুল প্রমাণ হলো। ভারতবর্ষ লোকেরা আজকে আজ থেকে 100 বছর পরে যখন লতা মঙ্গেশকরের ইতিহাস, যখন ফিল্ম তার সাথে জড়িয়ে আছে পুরো হিন্দি সিনেমার ইতিহাস, তার সাথে জড়িয়ে আছে হিন্দি নৃত্য, হিন্দি গান, এবং সেই গানের সাথে জড়িয়ে আছে ভারতবর্ষের একটা ইউনিফিকেশন, ভারতবর্ষের একত্রীকরণের ইতিহাস, যখন আমরা 100 বছর পর খুঁজে বার করতে বলবো, তখন আমরা এই ছেলেটির দিকে তাকিয়ে বলবো যে ভাগ্যিস একটা রেখে দিয়েছিল। এই বলে আমার বক্তব্য শেষ হচ্ছে। ইতিহাসের কথন আমাদের শোনালেন ফিল্মের গানের এবং হিন্দি গান, সিনেমা ইত্যাদি বিষয়ে। এবার আমি মাননীয় উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এখানে উপস্থিত বিশিষ্ট সুরকার শ্রী সুপর্ণকান্তি ঘোষ মহাশয়, অধ্যাপিকা ভারতী রায়, শ্রীমতী রাজশ্রী বেহরা, অধ্যাপক জয়ন্ত সেনগুপ্ত, শ্রী অনুপ মতিলাল এবং অন্যান্য সুধীবৃন্দ। আসলে সেই সরকারের বলবার পরে যে স্বাভাবিক প্রতিবন্ধকতা তৈরি হয় পরবর্তী বক্তার জন্য, সেই প্রতিবন্ধকতা অতিক্রম করা আমার পক্ষে সম্ভব নয়। আমি সেই চেষ্টাও করব না বা সেরকম সাহস দেখাবো না। আমি যে দু একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে লতা মঙ্গেশকরের সম্পর্কে যে তার জীবন, তার কাজ, তাকে ঘিরে যে প্রদর্শনীর ব্যবস্থা শ্রী স্নেহাশিস চট্টোপাধ্যায় করেছেন সেটা অত্যন্ত প্রশংসনীয়। এই কারণে যে লতা মঙ্গেশকর তার জীবৎকালেই একজন কিংবদন্তি, সেটা নিয়ে নতুন করে আলোচনা করবার দরকার নেই, কিন্তু তার জীবনের আরো অনেকগুলো দিক এই প্রদর্শনীর মধ্য দিয়ে সেটা ফুটে উঠেছে, যেগুলো আমাদের অনেকের কাছেই অজানা ছিল। উনি যে যথেষ্ট ভালো ছবি আঁকেন সেটা কিন্তু আমাদের সেভাবে জানা নেই, কিন্তু এখানে এই প্রদর্শনীতে সেরকম বেশ কিছু ছবিও কিন্তু স্থান পেয়েছে। এবং তার ব্যক্তিগত প্রচেষ্টায় স্নেহাশিস যে কাজ করে গেছেন 90-এর দশক থেকে বিগত প্রায় 25 বছর ধরে, তার ফলেই আমরা এই প্রদর্শনীটি উপহার দিতে পারছি আজকে সঙ্গীত সম্রাজ্ঞীর 84তম জন্মদিবসে। সেটা সম্ভবত কলকাতা শহরের এবং পশ্চিমবাংলার একটা নিবেদন তার কাছে। সেজন্য আমরা স্নেহাশিসকে নিশ্চয়ই ধন্যবাদ জানাবো, তাকে কৃতজ্ঞতা জানাবো। আপনারা এই প্রদর্শনী দেখুন এবং সেই প্রদর্শনী দেখলে পরে খানিকটা ঘুরে হয়তো লতাজির সম্পর্কে বা লতাজির কাজের পরিধি সম্পর্কে আমরা আরেকবার নতুন করে মূল্যায়ন করতে পারব। তিনি দীর্ঘজীবী হন লতাজি, তার জন্মদিনে এটা আমরা সমবেতভাবে সেই প্রার্থনা করি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, নমস্কার। অনার দাওয়াতে আমরা তখন ওখানে নিয়ে আসবো এই পাওয়ারটার কাছে, এটা হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ওকে আর্কাইভে আমি কোথা থেকে সাহায্য জোগাড় করবো, আর্কাইভটা করি, তারপরে গিয়ে দেখা যাবে কোনটার কার কপিরাইট। আর্কাইভটা তো আগে সিন্ধুকে ঢোকানো যাক। আমি তো এই স্বপ্নই দেখছি একটা আর্কাইভ হোক। না, তোমার আর্কাইভে করা যায়, তোমার তো কপিরাইট নেই। হ্যাঁ, কপিরাইটটা আমরা উইদাউট কপিরাইট জিনিসটাকে সেভ করি আগে, then we can get a copy. তারপরে আস্তে আস্তে কপিরাইটটা দেখা যাবে। এই দুটো আমার মনে হয় লতাজিকে ডাকতে গেলে আমি তো চাকে জানবো, তো সিঙ্গারাকে শুধু হবে না, একটা ফাংশন জোগাড় করতে হবে। তোর ভিক্টোরিয়া তোরা করো, হ্যাঁ করবে? আচ্ছা চলো। অত্যন্ত ধন্যবাদ। মাননীয় জওয়াহর সরকার যে প্রস্তাব রাখলেন, উপস্থিত রয়েছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের অধ্যক্ষ অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরী আছেন, রবীন্দ্র ভারতীর মাননীয় ভারতীদি রয়েছেন, রাজশ্রী বেহরা রয়েছেন, মিসেস আইসিসিআর ডিরেক্টর সুপর্ণকান্তি এবং উপস্থিত সমস্ত সঙ্গীত অনুরাগী মানুষজন। আমরা একটা অসম্ভব প্রত্যাশা নিয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেছি
এবং তার কথায় আমাদের সেই বিশ্বাস আবার নতুন করে আমরা অর্জন করতে পারলাম। এতদিনের এই প্রয়াস যদি সত্যি একটা রূপ লাভ করে আমাদের এই কলকাতায়, তাহলে আমরা সত্যি ধন্য মনে করবো। মাননীয় সুপর্ণকান্তি ঘোষ মহাশয়কে ডাকছি, দুয়ের কথা একটু বলুন। উপবিষ্ট সবাইকে নমস্কার জানাই, বিশেষ করে এই পাশে জহরবাবু যা বললেন সত্যি শিক্ষণীয় আমাদের পক্ষে। এরকম যদি বক্তব্য থাকে কোথাও আমি অন্তত চলে যাব। আজকে মা সরস্বতীর জন্ম, ওনাকে কি বলতে পারি আজকে, তিনি কি চাইতে পারি আমরা, উনি যেন ওনার মতো করে থাকতে পারেন। বয়স তো প্রত্যেকেই হচ্ছে এবং নিয়ম অনুযায়ী আমাদের সবাইকেই চলে যেতে হবে, কিন্তু উনি যেন ওনার মতন করে থাকতে পারেন। এটা এর আগে চেয়েছিলাম একজনের সম্বন্ধে, সেটা হয়নি। তিনিও বেঁচে আছেন, কিন্তু এনার সম্বন্ধেও চাইছি যেন তিনি যথেষ্ট বেশি যত্ন নেন, ওনার আশেপাশে যে সমস্ত মানুষ তারা নেন ওনার। নেয়ারই কথা। ভিক্টোরিয়া মেমোরিয়াল কেন, ভারতবর্ষের যে কোনো জায়গায় লতা মঙ্গেশকরের সব থেকে বড় তার এই যে আর্কাইভ, সেখানে রাখা যেতে পারে। এবং স্নেহাশিসের মতো মানুষ যদি আরো 2-4টে জন্মাতো, আমাদের রাজা হারিয়ে যেতে বসেছে এবং আজ যেখানে নেমে এসছে সংস্কৃতি, বাংলা গান, সেটা হয়তো মানতো না। এই জিনিস যদি ও করতে, এই যে কি পরিশ্রম, আমার কাছে লতা মঙ্গেশকরের সাথে সম্পর্ক, মাঝখানে একজন মানুষ আছেন, তিনি হলেন আমার বাবা। অনেকেরই জানা নেই, প্রথম বাংলা গান লতা মঙ্গেশকর গান আমার বাবার শুনে একটি ছবিতে, ফিল্মের গান প্রথম। সেটা ইম্পর্টেন্ট, সেটা তোমার কাছে ইম্পর্টেন্ট। কিন্তু এবার কথা হচ্ছে যে গানটা আমি চেষ্টা করি 2-4 বার বাজাবার, বহুদিন ধরেই চেষ্টা করি, এখনো তুলতে পারিনি। প্রচন্ড কঠিন গান, ও গান ভীষণ শক্ত গান। যারা শোনেননি তারা, তাদেরকে বলবো শুনে দেখতে। তা সেই গান দুটি গেয়ে উনি পয়সা নেননি তখনকার দিনে। তো বাবা একটি রূপোর বীণা নিয়ে ওনাকে প্রেজেন্ট করেছিলেন। বহু বছর কেটে গেছে, বম্বেতে গেছি বাবার সাথে মৌচাক ছবির রেকর্ডিং এ। বাবা দেখে, বাবা হঠাৎ ভীষণ অন্য ধরনের মানুষ ছিলেন, এমন ওকে ফোন করে বললেন যে খোকাকে রেখে যাচ্ছি, আমি খোকা ডাকলাম, খোকাকে রেখে যাচ্ছি, আপনি এটা টিকিট কেটে পাঠিয়ে দেবেন, ছুটি আছে। হেমন্তবাবুর কাছে থাকি, সে আরেক লেজেন্ড, এত সিম্পল মানুষ। তার সাথেই শুই একই ঘরে, নিচে গীতাঞ্জলির মা দিকে একটি কোণের ঘরে। একদিন বললো চলো খোকা ঘুরে আসি, বলে লতা মঙ্গেশকরের বাড়িতে গেলাম। তিনি ছিলেন না, আশাজির পাশের ফ্ল্যাট পেরা রোডে তিনি ছিলেন, কথাবার্তা হলো। তো লতাজির বাড়িতে সেই বীণা দেখেছিলাম। আমার যে মোবাইলটা হাতে রয়েছে সেখানে আমি মিস্টার করিম গ্রামোফোন কোম্পানির টপম্যান, ওনাকে দেখাচ্ছিলাম একটি ছবি লতা মঙ্গেশকরেরই তোলা, আমার বাবা এবং হেমন্তবাবু। ওনারই তখন সেলফ শাটার প্রথম এসছে। তা এই যে মা সরস্বতীর যার জন্ম আজকে, তাকে তো প্রিজার্ভ করতে হবে। আমাদেরই তো সম্পত্তি থেকে, আমাদের দেশে ভারতবর্ষটা এত রিচ কেন, এত আমরা গর্বিত কেন, এরকম কয়েকটি মানুষ জন্মেছেন বলে। সরকারবাবু যেটা বললেন যে এই যে ইউনিফিকেশন, আমাদের ডাইভার্স আমাদের কালচার, কিন্তু দ্যাট হ্যাজ বিন ইউনিফাইড। সেই রকমই তার মধ্যে দিয়ে আমরা তো এখানে দেখবো না বাঙালি অবাঙালি কিছু না। লতা মঙ্গেশকর বাংলা গানের তার যে গান, কখনো কেউ অস্বীকার করতে পারবে না। সারা ভারতবর্ষের সংস্কৃতির যে একটা বিরাট স্তম্ভ,